নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ ঘোষাল। অম্বরীশবাবুর বাড়িতেই ছিল অগস্ত্য। কথা চলছিল পূর্ণিমা দেবীর সঙ্গে। অগস্ত্য জিজ্ঞাসা করল, আপনার ছেলে? পূর্ণিমা দেবী বললেন, আদিত্য যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ছে, ফাইনাল ইয়ার। গান বাজনার দিকে খুব ঝোঁক, একটা ব্যান্ডে গিটার বাজায়। কখন যে আসে আর কখন যে যায় বুঝে উঠতেই পারি না। অগস্ত্য হাসল, বলল, এই বয়সে ধর্মই তো উড়ে বেড়ানো। তা ছেলে এখন বাড়িতে আছে? হ্যাঁ, আজ কলেজ যায়নি, বলল শরীরটা খারাপ। কথা বলা যাবে একটু? বেশিক্ষণ নেব না, কথা দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান, আমি ডেকে আনছি। এই বলে পূর্ণিমা দেবী বাড়ির ভিতরে চলে গেলেন। একটু পরে ওনার সঙ্গে ঘরে প্রবেশ করল বছর 20-22 একটি ছেলে। অস্থিসার চেহারা, এক মাথা ঝাঁকড়া চুল, থুতনিতে চুটুক দাড়ি এবং চোখের তলায় কালি, পরনে হাতকাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। এই যে আমার ছেলে আদিত্য, পূর্ণিমা দেবী পরিচয় করিয়ে দিলেন। আদিত্য দাঁড়িয়েই রইল, যেন তার ঘর থেকে বার হবার বড্ড তাড়া। অগস্ত্য প্রশ্ন করল, যাদবপুরে ফিজিক্স পড়ছ তাই তো? আদিত্য জবাব দিল, হ্যাঁ। অগস্ত্য হেসে বলল, তার মানে তুমি তো ব্রিলিয়ান্ট ছাত্র। কিন্তু আদিত্যর আড়ষ্ট ভাব কাটল না। তোমার মা বলছিলেন তুমি নাকি ব্যান্ডে গিটার বাজাও? আদিত্য ফের সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ। কোন ব্যান্ড? অর্বাচীন। আদিত্যর উত্তরে অগস্ত্য চমকে উঠল। অর্বাচীন? চন্দ্রলেখা মুখার্জির যেদিন মৃত্যু হয় সেদিন কলা মন্দিরে ওই অনুষ্ঠানে তোমরাও তো অংশ নিয়েছিলে। আদিত্য এবার অগস্ত্যর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, কিন্তু সেদিন আমি বাজাইনি। কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো যাচ্ছে না। পূর্ণিমা দেবী বলে উঠলেন, শরীরের আর দোষ কি? কোনো নিয়ম মানার বালাই নেই। চেহারাটা কি করেছে দেখেছেন? আহ মা, চুপ করো তো। আদিত্য বিরক্ত হয়ে পূর্ণিমা দেবীর দিকে তাকালো। মা ছেলের কলহ আরো এগোবার আগে অগস্ত্য জিজ্ঞাসা করল, তুমি সেদিন স্টেডিয়ামে গিয়েছিলে? আদিত্য সরলভাবে বলল, হ্যাঁ তা গিয়েছিলাম। নিজেদের ব্যান্ড এত বড় মঞ্চে পারফর্ম করছে, পাশে থাকবো না? বন্ধু বান্ধব নিয়ে খুব চেঁচামেচি করেছে। এতক্ষণে আদিত্যর মুখে এক চিলতে হাসি ফুটল। চন্দ্রলেখা মুখার্জির নাটক দেখেছিলে? না, আমাদের ব্যান্ডের অনুষ্ঠান শেষ হবার পরেই বেরিয়ে গিয়েছিলাম। একটু চুপ করে আদিত্য বলল, অবশ্য এখন আক্ষেপ হচ্ছে, আর একটু অপেক্ষা করলে নিজের চোখে মার্ডারটা দেখতে পেতাম। কোনোদিন দেখিনি তো, আর কখনো এরকম সুযোগ আসবে কিনা কে জানে। পূর্ণিমা দেবী ঝাঁঝিয়ে উঠে বললেন, আহা, ছেলে শখ দেখুন একবার। অগস্ত্য হাসল, তারপর ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়ল। পূর্ণিমা দেবী, আজ তাহলে আসি। দরকার হলে পরে আবার আসবো। আপনাদের সহযোগিতার জন্য অজস্র ধন্যবাদ। জানি না আপনাকে কতটা সাহায্য করতে পারলাম, তবে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনার মধ্যে ঠিক পুলিশ পুলিশ ভাবটা নেই, মনটা একটু হালকা হলো। একা এই বিশাল বাড়ি আঁকলে বসে থাকে, দুটো কথা বলারও লোক নেই। বেরিয়ে আসার সময়ে ঘাড় ঘুরিয়ে অগস্ত্য আরেকবার অম্বরীশ দত্ত জরাজীর্ণ বাড়িটার দিকে তাকালো। পাপের ভিতের ওপরে তৈরি করা সাম্রাজ্য মহাকালের অমোঘ নিয়মে বোধহয় এইভাবেই ভেঙে পড়ে। তারপর সেদিন দুপুরের ঘটনা সাংবাদিক দেবেশ হালদারের বাড়ি। দেবেশ হালদারের স্টাডিতে ঢুকতেই কড়া তামাকের গন্ধ স্বাগত জানালো অগস্ত্যর বিকাশকে। টেবিলের উপরে কাগজপত্র অবিন্যস্ত, পিছনে বইয়ের আলমারিতে সারি সারি রাজনীতির বই, সামনে খোলা ল্যাপটপ আর তার পাশে ধুমায়িত কফির কাপ। এক মাথা কাঁচা পাকা চুল, কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত চোখ, আর হালকা ফ্রেঞ্চ কাট দাড়ির মাঝে দাঁতে চেপে রাখা চুরুট। স্মিত হেসে এতক্ষণে দাঁড়িয়ে দেবেশ অগস্ত্যর দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বললেন, এতদিন পরে কি মনে করে? সব বলছি দেবেশদা, তার আগে বলুন কেমন আছেন? বেশ আছি। রাজ্যে চাঞ্চল্যকর খবরের তো অভাব নেই। আমার মতো সাংবাদিকদের তো এখন পোয়াবারও। তা যা বলেছেন দেবেশদা, এর মধ্যে আবার তোমাদের হাত সব চন্দ্রলেখার হত্যা। ওই ব্যাপারই তো আপনার সঙ্গে কথা ছিল দেবেশদা। তুমি তদন্তে নেমে গেছো সে খবর আমি অনেক আগেই পেয়েছি। সাগরের স্ত্রীও দেখছি সঙ্গেই আছে। বিকাশ হাসল, তা বলো, আমি কি সেবা করতে পারি? এর মধ্যেই কফি মেকারে দেবেশ আরো 2 কাপ কফি বানিয়ে ফেলেছেন। কফির কাপে চুমুক দিয়ে অগস্ত্য বলল,
দেবেশদা, চন্দ্রলেখা মুখার্জির হত্যার পরদিন কাগজে আপনার একটা লেখা পড়লাম। লেখার শেষে আপনি অজন্তা ফিল্মসের সঙ্গে ওনার কি একটা মন কষাকষির কথা লিখেছেন। আমি ব্যাপারটা বিশদভাবে জানতেই আপনার কাছে ছুটে এলাম। বেশ করেছো, এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার একটু খুঁটিয়ে দেখা দরকার। শোনো তাহলে। দেবেশ নড়ে চড়ে বসলেন, তারপর বলতে শুরু করলেন। অজন্তার বাড়বাড়ন্তের কথা তো তোমাকে নতুন করে বলার কিছু নেই। 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেরা পরিচালক, অভিনেতাদের নিয়ে একের পর এক হিট ছবি, বাংলা ছবি দেশে বিদেশে পৌঁছে দেওয়া, সব মিলিয়ে অজন্তা বাংলা চলচ্চিত্রের একবারে ভোলই পাল্টে দিয়েছে। অন্য প্রযোজনা সংস্থাগুলো তেমন হালে পানি পাচ্ছে না। তাদের বক্তব্য এই যে বেশ কিছু সফল অভিনেতা অভিনেত্রী পরিচালক অজন্তার সঙ্গে চুক্তিবদ্ধ, অন্য প্রযোজকের হয়ে তারা কাজ করবেন না। এর ফলে এইসব প্রযোজকদের ছবির মান খারাপ হচ্ছে। তারা এরকম দাবিও করছে যে এই প্রভাবশালী সংস্থার ছবিগুলো শহর গ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে সবচেয়ে ভালো শোগুলো পাচ্ছে, আর বাকিদের ছবিগুলো যথেষ্ট সুযোগ পাচ্ছে না। তাছাড়া এই সংস্থার প্ররোচনায় চলচ্চিত্র কর্মচারী ইউনিয়নে নাকি গন্ডগোল বাঁধছে, যার ফলে অন্য প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতার বাতাবরণ তৈরি হচ্ছে আর কি। বেশ কিছুদিন হলো এই টালিগঞ্জের বেশ কিছু বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সংগঠন গড়ে তোলার চেষ্টা করছেন। আর এই আন্দোলনের পুরোভাগে ছিল চন্দ্রলেখা। অজন্তার হাত ধরে উঠে এসে মধুজা বোস অল্প সময়ই ওকে সিংহাসনচ্যুত করেছে। সেই ক্ষোভটা চন্দ্রলেখার কিন্তু বরাবরই ছিল। চন্দ্রলেখা চলচ্চিত্র শিল্পীদের এই আন্দোলনের বিষয়ে একাধিকবার টিভিতে, কাগজে বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়েছিল। অজন্তা ফিল্মসের সঙ্গে চন্দ্রলেখার সম্পর্ক এর ফলে আরো খারাপ হয়ে গিয়েছিল স্বভাবতই। তার উপরে কয়েক মাস আগে এই পুরো ব্যাপারটায় রাজনৈতিক রং ধরল। অনেকক্ষণ কথা বলে দেবেশ চুপ করলেন, ঠান্ডা হয়ে আসা কফির কাপে চুমুক দিলেন। অগস্ত এতক্ষণ টেবিলের উপর ঝুঁকে পড়ে এক মনে দেবেশের কথা শুনছিল। এবারে চেয়ারে হেলান দিয়ে সে জিজ্ঞাসা করল, এর মধ্যে আবার রাজনীতি এলো কোথা থেকে? দেবেশ এসে বললেন, ভায়া অগস্ত, আমাদের দেশে যে কোনো ব্যাপারে রাজনৈতিক রং চড়তে বেশি সময় লাগে না হে। সামনে নির্বাচন, বিরোধী দল সুযোগ বুঝে শিল্পীদের এই আন্দোলনের পেছনে এসে দাঁড়িয়েছে। তারা শিল্পীদের স্বাধীনতার কথা তুলছে, অজন্তা ফিল্মস সরকারের মদতপুষ্ট এরকম অভিযোগ করছে। এইসব অভিযোগের কোনোটাই এখনো অবধি প্রমাণিত হয়নি, কিন্তু এর ফলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে উঠছে নাকি? বুড়ো চক্রবর্তীর অনুষ্ঠানে তো অজন্তার আর্টিস্টদের রমরমা শুনেছি। ঠিকই শুনেছ, আজকাল বুড়োর অনুষ্ঠানগুলো গ্রামে গঞ্জে শহরতলিতে বস্তুত অজন্তার শিল্পীদের প্রমোশন মাধ্যম ছাড়া আর কিছু নয়। তাহলে এরকম পরিস্থিতিতে অজন্তা ফিল্মসের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পীদের আন্দোলনের নেত্রী চন্দ্রলেখা মুখার্জি হঠাৎ বুড়ো চক্রবর্তীর অনুষ্ঠানে কেন? দেবেশ অগস্ত্যর দিকে তাকিয়ে হাসলেন, তারপর এক মুখ চুরুটে ধোঁয়া ছেড়ে বললেন, গোয়েন্দা প্রবর, সেই কারণটাই তো তোমায় খুঁজে বের করতে হবে। সেদিন বিকেলের ঘটনা অগস্ত্যর দপ্তরে। টেবিলের ওপারে বসে থাকা বুড়ো চক্রবর্তীর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কথাটা বলল অগস্ত্য, বিকাশ, দরজাটা বন্ধ করে দাও। খানিকক্ষণ আগে বুড়ো চক্রবর্তীকে অগস্ত্যর সামনে হাজির করেছে বিকাশ। উনি এখন ভবানীপুরে ওনার দপ্তরেই ছিলেন। আপনার সঙ্গে তো সেদিন এই বিষয়ে সব কথাই হলো। নতুন আর কি বলার আছে স্যার? আমার আবার আজ বিকেলে কয়েকটা জরুরি মিটিং ছিল। অগস্ত্য হাত তুলে ওনাকে থামিয়ে দিল। একটা জঘন্য হত্যার মামলার চেয়ে জরুরি কিছু যে হতে পারে না তা আপনি ভালোই জানেন বুড়োবাবু। বুড়োবাবু চুপ করে গেলেন, মাথা নিচু করলেন। ঘরের ভিতরে থমথমে নীরবতা। অগস্ত্য বলল, আমি আশা করব আমার প্রশ্নের সঠিক জবাব আপনি দেবেন। চালাকি করার চেষ্টা করবেন না, তাতে বিপদ বাড়বে বই কমবে না। বুড়োবাবু আমতা আমতা করে বললেন, আগে নিশ্চয়ই নিশ্চয়ই। এই শীতের বিকেলেও ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। বিকাশ এরকম দৃশ্য আগেও দেখেছে বহুবার। অগস্ত্যর এই রূপ অনেকের কাছে সম্পূর্ণ অচেনা। চ্যারিটি অনুষ্ঠানের শেষে নাটকের আইডিয়াটা আপনার নিজের? আগে আগে হ্যাঁ স্যার। দিশারির বীরেন চ্যাটার্জির সঙ্গে আপনি যোগাযোগ করেন? হ্যাঁ স্যার। বীরেনবাবু ওনার স্টেটমেন্টে সেরকমই বলেছেন। আচ্ছা, চন্দ্রলেখা দেবীকে নাটকে পাঠ দেওয়ার আইডিয়াটা তো আপনার মাথাতেই আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এখন তো মনে হচ্ছে
কি কুক্ষণেই না এরকম একটা খেয়াল মাথায় চেপেছিল। অগস্ত্য ঠোঁটের কোনায় মুচকি হাসি এনে বলল, সত্যি। বুড়োবাবু চুপ করে রইলেন। যে অভিনেত্রী এতগুলো বছর মঞ্চে অভিনয় করেননি তাকে একগাদা পারিশ্রমিক দিয়ে হাতে পায়ে ধরে আপনি আপনার চ্যারিটি অনুষ্ঠানে অভিনয় করাতে রাজি করালেন। তিনি এমন একজন অভিনেত্রী যাকে এত বছর পরে মঞ্চে আনার কথা স্বাভাবিকভাবে কারোর মাথায় আসার কথা নয়, কিন্তু আপনার উর্বর মস্তিষ্কে এই আজব খেয়ালটা এলো, আর এই খেয়ালকে বাস্তবায়িত করতে আপনি উঠে পড়ে লাগতেন। প্রথমে বীরেনবাবুকে রাজি করালেন, সেই বীরেনবাবু যিনি অদ্যাবধি চন্দ্রলেখা দেবীর সঙ্গে কাজ করেননি। তারপরে বীরেনবাবুকে দিয়ে স্ক্রিপ্ট তৈরি করিয়ে সেই স্ক্রিপ্ট নিয়ে ছুটলেন চন্দ্রলেখা দেবীর কাছে, ওনাকে রাজি করালেন, মোটা পারিশ্রমিকের লোভও দেখালেন। কি কিছু ভুল বলছি? না 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 না, না, না তো এসব তো আমি আপনাকে বলেছি। হ্যাঁ, তা বলেছেন বই কি, যেটা বলেননি সেটা এর পরের ঘটনা প্রবাহ। বুড়োবাবু পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন এবং বললেন, মানে? অগস্ত্য বুড়োবাবুর চোখে চোখ রেখে প্রশ্ন করল, অনুষ্ঠানের আয়োজক হিসেবে নাটকের প্রপসের মধ্যে থেকে নকল বন্দুক সরিয়ে আসল বন্দুক রেখে দেওয়ার ব্যবস্থা করা আপনার পক্ষে যে খুবই সহজ ছিল, এটা স্বীকার করবেন তো? কি যাতা বলছেন আপনি? বুড়োবাবু নিজের আতঙ্ককে ঔদ্ধত্য দিয়ে আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু তার বিস্ফারিত ভয়ার্ত চোখ, ফ্যাকাশে ঠোঁট আর কপালে জমে ওঠা ঘাম সেই চেষ্টা ব্যর্থ করল। অগস্ত্য প্রশ্নটা বেশ ক্ষিপ্ত স্বরে এবং জোরে করে বসল, আপনি সুপরিকল্পিতভাবে চন্দ্রলেখা মুখার্জিকে স্টেজে টেনে এনে তাকে খুন করেছেন, কেন? বুড়োবাবু চমকে উঠলেন, তার মুখটা আরো পাংশু বর্ণ দেখালো। আমি সত্যি বলছি স্যার, স্যার আমি চন্দ্রলেখাকে খুন করিনি। আপনি অযথা আমার সময় নষ্ট করছেন। বিশ্বাস করুন স্যার। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে বুড়োবাবু। চন্দ্রলেখা দেবীকে স্টেজে আনার আপনার এই পরিকল্পনা যে স্বাভাবিক নয়, কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, সেটা যে কেউ বুঝতে পারবে। বুড়োবাবু চুপ করে গেলেন। বিকাশ দেখল উনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। বুড়োবাবু মাথা নিচু করে চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, তারপরে মাথা তুলে কাঁপা কাঁপা হাতে সামনের রাখা জলের গিলাসটা শেষ করলেন। তারপরে একটা লম্বা শ্বাস নিয়ে অগস্ত্যর দিকে তাকিয়ে বললেন, তাহলে সত্যি কথাটা শুনুন স্যার, চন্দ্রলেখাকে স্টেজে আনার পরিকল্পনাটা আমার নিজের ছিল না। অগস্ত্য আর চোখে বিকাশের দিকে তাকালো। বিকাশ বুড়োবাবুর পেছনে দাঁড়িয়ে মুচকি হাসল। সে জানে অগস্ত্য এতক্ষণ ধরে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। মৃত্যু ভয়ের সামনে মানুষের কোনো সংকল্পই ধোপে টেকে না, আর অগস্ত্য বুড়োবাবুর মনে সেই ভয়টা ঢুকিয়ে দিতে পেরেছে। আইডিয়াটা আমাকে দেন ব্রজেশ শর্মা। ব্রজেশ শর্মা মানে অজন্তা ফিল্মসের ব্রজেশ শর্মা? বুড়োবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। তার চোখের কোণা থেকে জলের একটা সরু ধারা গাল বেয়ে নেমে গেল। অগস্ত্য টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, ব্যাপারটা একটু প্রথম থেকে খুলে বলুন। বুড়োবাবু চেয়ারে হেলান দিয়ে বসলেন। যে সত্য গোপন রাখতে হয় তা যেন পাথর হয়ে বুকের উপরে চেপে বসে, সেরকমই একটা পাথর নিজের বুকের উপর থেকে সরিয়ে ফেলতে পেরে বুড়োবাবুকে এখন অনেকটা সুস্থ লাগছে। বুড়োবাবু বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 3 মাস আগের কথা। আপনারা শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।